সো ওয়েলকাম ব্যাক। আমরা এর আগে মডার্ন ফিজিক্সের WBJEতে আসা বিগত কয়েক বছরে যত প্রশ্ন আছে সেগুলো সলভ করেছিলাম। আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে তো তোমরা কমেন্টে জানাতে পারো আমাকে, অথবা ডেসক্রিপশানে আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছি সেটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট। এই চ্যাপ্টার থেকে WBJEতে বিগত কয়েক বছরে যত প্রশ্ন এসেছে সেগুলো আমরা সলভ করব। ওকে, তাহলে আজকের প্রথম প্রশ্ন আমরা স্টার্ট করি। কি বলেছে? হোয়েন অ্যান এসি সোর্স অফ EMF E উইথ ফ্রিকোয়েন্সি ওমেগা 100 রেডিয়ান পার সেকেন্ড ইজ কানেক্টেড অ্যাক্রস এ সার্কিট, দ্য ফেজ ডিফারেন্স বিটুইন E অ্যান্ড কারেন্ট I in the circuit is observed to be pi/4 as shown in figure. এখানে ফিগার দেওয়া আছে। If the circuit consists of only RC or RL in series, then which of the following combination is true? তাহলে এই প্রশ্নটা সলভ করার ক্ষেত্রে আমরা প্রথমে একটু ডায়াগ্রামটাকে দেখব। ডায়াগ্রাম থেকে আমরা কি বলতে পারছি দেখো তো। এই যে সলিড লাইনটা আছে, এই সলিড লাইনটা হচ্ছে কারেন্টের লাইন, আর এই যে ডটেড লাইনটা আছে, এই ডটেড লাইনটা হচ্ছে আমাদের ইএমএফের লাইন। তোমরা যদি খেয়াল করো এখানে দেখো ইএমএফটা কিন্তু কারেন্টের থেকে একটু এগিয়ে আছে, তাই তো? এই কেসটা কখন হয় আমরা কি জানি? ইএমএফ যখন কারেন্টের থেকে এগিয়ে থাকে সেটা কখন হয়? যখন সার্কিটটা আরএল হয়। আর ইএমএফ কখন পিছিয়ে থাকে কারেন্টের থেকে বা ল্যাগ করে? এখানে হচ্ছে ইএমএফ লিড করছে আর এখানে হচ্ছে ইএমএফ ল্যাগ করছে দেন কারেন্ট, তখন সার্কিটটা হয় আরসি। এটা আমরা জানি। তাহলে এই লজিকটা যদি আমরা খাটাই তাহলে আমাদের যে সার্কিটটার কথা বলা আছে বা যে ডায়াগ্রামটা দেওয়া আছে সেটা অবশ্যই আরএল সার্কিট হবে। কারণ আমরা পরিষ্কার বুঝতে পারছি এখানে ইএমএফটা কারেন্টের থেকে লিডে আছে, এগিয়ে আছে। এইটা আমরা যে মুহূর্তে কনক্লুড করে নিলাম সেই মুহূর্তে খেয়াল করে দেখো আমাদের যে কম্বিনেশনগুলো দিয়েছে আরসি, আরএল, আরএল, আরসি, আমরা এই কম্বিনেশন থেকে আরসির যত কম্বিনেশন আছে সেগুলোকে বাদ দিয়ে দিতে পারবো। আমরা এই একটা লজিক খাটিয়ে 50-50-তে চলে এলাম। অতএব আমাদের কাছে অপশনটা অনেক শর্ট হয়ে গেল এবং সহজ হয়ে গেল। এরপর আমরা দেখতে হবে আমাদের যে দেখো খেয়াল করে আর এখানে দুটো সেম আছে, 1 কিলো ওহম দেওয়া আছে, শুধু এলটা ভ্যারি করছে। এল এখানে 1 হেনরি দেওয়া আছে আর এখানে 10 হেনরি দেওয়া আছে। অর্থাৎ আমরা কী জানি আগে দেখি এই প্রশ্ন থেকে কী পাচ্ছি। আমরা পাচ্ছি ওমেগা, দ্যাট ইজ 100 রেডিয়ান পার সেকেন্ড, এটা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। আর কি পাচ্ছি? আমরা ফেজ ডিফারেন্স পাচ্ছি, দ্যাট ইজ pi/4। আর কি পাচ্ছি? আমরা অপশান থেকে এই দুটো এলিমিনেট করার পর আমরা পাচ্ছি আর কত পাচ্ছি? 1 কিলো ওহম। এই কয়েকটা ইনফরমেশন আমরা পাচ্ছি। এবং আমাদের কি জানতে চেয়েছে? আমাদের এল জানতে চেয়েছে, অর্থাৎ ইন্ডাকটেন্স জানতে হবে। তাহলে আমরা এইটা বের করতে পারি খুব সহজে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল আমাদের কি বলে? যে বেসে থাকবে আর এবং পারপেন্ডিকুলারে থাকবে এক্সেল, যেটা কিনা রিয়াক্টেন্স বা ইন্ডাকটিভ রিয়াক্টেন্স। কেন এক্সেল? এক্সেলের ভ্যালু কত হয়? এক্সেল হয় ওমেগা ইন্টু এল, এটা আমরা জানি। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলের এইটা হয় ফেজ ফাই। তাহলে ট্যান ফাই আমরা কি বলতে পারি? ট্যান মানে পারপেন্ডিকুলার বাই বেস হয়, তাহলে এক্সএল ডিভাইডেড বাই আর হবে। এক্সএলের ভ্যালু আমরা কি জানি? ওমেগা এল বাই আর। এইটা একটা ফর্মুলা আমরা পেলাম। এখান থেকে আমরা যদি ভ্যালু পুট করি তাহলে দেখো ট্যান ফাই অর্থাৎ ট্যান pi/4, এটা 45 ডিগ্রি, ইকুয়ালস টু ওমেগা। ওমেগা কি বলেছে? 100 রেডিয়ান পার সেকেন্ড ইন্টু এল আমাদের আননোন। আর কি বলেছে? 1 কিলো ওহম। 1 কিলো ওহম মানে 1000 ওহম। এইটাকে যদি আমরা সলভ করি tan pi/4 বা 45-এর ভ্যালু হচ্ছে 1, ইকুয়ালস টু
এখানে দুটো শূন্য কাটলো, অর্থাৎ পাচ্ছি L/10। ক্রস মাল্টিপ্লাই করলে L = 10 হেনরি। আমরা এখান থেকে L এর ভ্যালু খুব সহজে বের করতে পারছি, অর্থাৎ L 10 হেনরি, আর হচ্ছে 1 কিলো ওহম। আমাদের অপশান বি রাইট হবে। আশা করি সবাই বুঝতে পেরেছে অঙ্কটা। আমাদের যে পরবর্তী প্রবলেম, সেই প্রবলেমটা দেখো, কনসিডার এ পিওর ইন্ডাকটিভ এসি সার্কিট অ্যাজ শোন ইন ফিগার। ইফ অ্যাভারেজ পাওয়ার কনজিউমড ইজ পি, দেন পি কী হবে? গ্রেটার দেন 0 হবে, লেস দেন 0 হবে, ইকুয়াল টু 0 হবে, না ইনফিনিটি হবে? আমাদের এই একটা পিওর ইন্ডাকটিভ সার্কিট দেওয়া আছে, যার একটা ভোল্টেজের ইকুয়েশনও দেওয়া আছে। এইটা কেমন করে বের করব? খুবই সহজ বের করাটা। দেখো, আমাদের একটা জাস্ট কনসেপ্ট জানতে হবে যে ইন পিওর ইন্ডাকটিভ সার্কিট ইএমএফ বা ভোল্টেজ লিডস কারেন্ট বাই 90 ডিগ্রি বা π/4, যা হোক কিছু আমরা বলবো একটা। ওকে, আর কি জানি আমরা? ইন পিওর ক্যাপাসিটিভ সার্কিট কারেন্ট বা ইএমএফ ল্যাগস কারেন্ট বাই π/2, অর্থাৎ 90 ডিগ্রি। এই ফ্যাক্টটা আমাদের জানা, এই ফ্যাক্টটার হেল্প নিয়েই আমরা এই প্রবলেমটা সলভ করব। এখানে আমাদের কি বলেছে? এখানে বলেছে পিওর ইন্ডাকটিভ সার্কিট, অর্থাৎ আমাদের ইএমএফ কারেন্টের থেকে π/2 ফেজে এগিয়ে থাকবে। সেক্ষেত্রে দেখো, আমরা অ্যাভারেজ পাওয়ার কনজিউমডের ফর্মুলা কি জানি একটা এসি সার্কিটে? অ্যাভারেজ পাওয়ার কনজিউমড কি জানি আমরা? PAV। আমরা জানি এটা V0/√2 ইন্টু I0/√2 ইন্টু cos phi এটা হয়, যেটা কিনা আমরা লিখতে পারি VRMS, কারণ V0/√2 হচ্ছে VRMS এবং I0/√2 হচ্ছে ইন্টু IRMS ইন্টু cos phi। এইটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার কনজিউমডের ফর্মুলা যে কোনো এসি সার্কিটের। খেয়াল করে দেখো, আমরা আই জানি না, জাস্ট ভি এর একটা এক্সপ্রেশন দেওয়া আছে, কিন্তু তার প্রয়োজনও নেই। কেন? কারণ আমরা যদি এই ফ্যাক্টরটায় জাস্ট ফেজ ডিফারেন্সটা পুট করি বা ফেজটা পুট করি, দ্যাট ইজ π/2, মানে cos π/2 cos 90-র ভ্যালু হয় 0। আমরা 0-র সাথে যাই মাল্টিপ্লাই করি না কেন সেটা 0 হবে। তাহলে আমরা অ্যাভারেজ পাওয়ার কনজিউমড কী পাচ্ছি পিওর ইন্ডাকটিভ সার্কিটে? 0। খেয়াল করে দেখো, এই একই ঘটনা কিন্তু পিওর ক্যাপাসিটিভ সার্কিটের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ এই ক্ষেত্রেও π/2 ফেজ পাচ্ছি আমরা। আশা করি অঙ্কটা বুঝতে পারা গেছে। ওকে, তাহলে নেক্সট অঙ্ক। আমাদের যে পরবর্তী প্রবলেম সেটা দেখো কি বলেছে। When a DC voltage is applied at the two ends of a circuit kept in a closed box, it is observed that the current gradually increases from 0 to a certain value and then remains constant. What do you think of the circuit contents? অর্থাৎ এই যে সার্কিটটা দেওয়া আছে, এখানে একটা ব্যাটারি লাগানো আছে এবং তার সাথে একটা আননোন কম্পোনেন্ট দেওয়া আছে। যে আননোন কম্পোনেন্টটার মধ্যে কি আছে আমি জানি না, সেটাই আমার জানতে চেয়েছে আমাদের এখানে। তবে আমরা যখন এই সুইচটাকে কানেক্ট করছি, এই সুইচটা কানেক্ট করার পর আমরা যে কারেন্টের বিহেভিয়ার যদি অ্যামমিটারে লক্ষ্য করি, তখন আমরা দেখছি যে কারেন্টটা ফার্স্টে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করছে, কিন্তু একটা সার্টেন টাইমের পর ও স্যাচুরেট করে যাচ্ছে, অর্থাৎ কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই বিহেভিয়ারটা এর মধ্যে কোন সার্কিটের লক্ষণ? RC, RL না RC? আমাদের এটা বের করতে হবে। দেখো, এই টোটাল অঙ্কটা একটা ছোট্ট হিন্ট দিয়ে আমরা সলভ করতে পারি। কি হিন্ট? আমরা কি জানি ক্যাপাসিটার এর একটা ধর্ম আছে। এ কি করে? এ ব্লকস ডিসি কারেন্ট।
ক্যাপাসিটার ডিসি কারেন্টকে ব্লক করে দেয় এবং এসিকে পাস হতে দেয়। এইটা ক্যাপাসিটারের একটা ধর্ম। যদি এটা ক্যাপাসিটারের একটা ধর্ম হয়ে থাকে, আমাদের অঙ্কে কি বলেছে যে কারেন্ট প্রথমে ইনক্রিজ করছে এবং তারপর স্যাচুরেট হচ্ছে। যদি আমাদের সার্কিটের মধ্যে কোনো রকম ক্যাপাসিটিভ কম্পোনেন্ট থাকে, কারেন্ট তো কোনোভাবে ইনক্রিজ করবে না, কারেন্ট মানে ডিসি কারেন্ট পাসও হবে না। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে ক্যাপাসিটিভ সার্কিট কোনোভাবেই এখানে হবে না। এবার পড়ে রইল কি আর অনলি এবং আরএল ইন সিরিজ। একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা কি জানি ওমস ল থেকে ভি ইকুয়াল টু আইআর। এই যে ইএমএফের সঙ্গে বা ভোল্টেজের সঙ্গে কারেন্ট এবং রেজিস্টারের যে সম্পর্কটা, এইটা একটা লিনিয়ার সম্পর্ক, অর্থাৎ কোনো না কোনোভাবে এটা একটা স্ট্রেট লাইনের সম্পর্ক। কিন্তু আমাদের গ্রাফ কিন্তু কোনোভাবেই স্ট্রেট লাইন শো করছে না, অতএব আমাদের এখানে অনলি আরও হবে না। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? আরএল। বুঝতে পারা গেছে কি বলতে চাইলাম এখানে? আমরা যে প্রবলেমটা সলভ করলাম, এই প্রবলেমটা অ্যাকচুয়ালি ট্রানজিয়েন্ট রেসপন্সের একটা প্রবলেম। আমরা এই প্রবলেমটা থেকে আরও কিছু ইনফরমেশন একটু ডিডিউস করার চেষ্টা করব, যাতে কি না এই ধরনের প্রবলেম যদি তোমাদের ফিউচারে আসে, তখন তোমরা ট্রানজিয়েন্ট রেসপন্সের অঙ্কগুলোকে সলভ করতে পারো। ট্রানজিয়েন্ট রেসপন্স মানে কি, প্রথমে এটা দেখি। ট্রানজিয়েন্ট রেসপন্স মানে হচ্ছে, আমরা ক্লাস 12-এ আর, এল এবং সি এই সার্কিটগুলোকে যখন আমরা একটা এসি সোর্সের সঙ্গে লাগিয়েছিলাম, তখন তাদের বিহেভিয়ার আমরা দেখেছিলাম। কখনো ল্যাগ করছিল, লিড করছিল, বা কখনো রেজোনেন্স দেখাচ্ছিল এলসিআর হলে। আমরা যদি ওই কম্পোনেন্টগুলোকে একটি ডিসি বা ব্যাটারির সঙ্গে লাগাই, তখন তাদের যে বিহেভিয়ার তারা শো করবে, সেটা হচ্ছে তাদের ট্রানজিয়েন্ট রেসপন্স। বুঝতে পারা গেছে? দেখো, ট্রানজিয়েন্ট রেসপন্স যখন আমরা সলভ করি, এটা একটা লম্বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হয়। একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রসেস সলভ করে আমরা কারেন্ট এবং ইএমএফের কম্পোনেন্ট পাই বা ইকুয়েশন পাই। আমরা যে ইকুয়েশনটা পাই কারেন্টের, সেটাই তোমরা মনে রেখো। সেটা হচ্ছে আই ইকুয়াল টু I0 1 মাইনাস ই টু দি পাওয়ার টি বাই টাউ। এইটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু। যদি একটা কারেন্টের ইনিশিয়াল ভ্যালু যদি I0 হয়, সেটা টি টাইমের পর, স্মল টি টাইমের পর আই ভ্যালু দেখাবে। এইটা হচ্ছে এই ইকুয়েশনটার মানে। এখানে একটা এক্সপোনেনশিয়াল টার্ম আছে। তাহলে আমরা এই ইকুয়েশনটাকে দুটোভাবে লিখি। প্রথম কেসে আমরা বলি যে টি ইকুয়াল টু 0-তে দেখি আই কত ভ্যালু দেখায়। দেখো, আই ইকুয়াল টু I0 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0 বাই টাউ। এখানে টাউ টার্মটাকে আমি একটু পরে ডিফাইন করছি। তাহলে আমরা কি পাচ্ছি? I0 1 মাইনাস 1 পাচ্ছি, ই টু দি পাওয়ার 0 মানে 1, দ্যাট ইজ 0। অর্থাৎ আমরা ইনিশিয়ালি কারেন্টকে 0 পাচ্ছি, যেটা আমরা গ্রাফেও দেখতে পাচ্ছি। ইনিশিয়ালি কারেন্টটা 0। ঠিক আছে, নেক্সট আমরা কি কেস পাচ্ছি? ধরি টি ইকুয়াল টু টাউ। টাউ টাইমটাতে যখন টি ইকুয়াল টু, টাউ একটা কনস্ট্যান্ট টাইম, এই কনস্ট্যান্ট টাইমটাতে আমি কি ভ্যালু পাচ্ছি? 1 মাইনাস ই টু দি পাওয়ার টাউ বাই টাউ। তার মানে কি হচ্ছে? I0 ইন্টু 1 মাইনাস, দেখো ই টু দি পাওয়ার মাইনাস 1 আসছে, যেটা কি না ই টু দি পাওয়ার 1 মাইনাস 1 বাই ই। আমরা পাচ্ছি এটা। এই যে I ইকুয়াল টু I0 1 মাইনাস 1 বাই ই, এই 1 মাইনাস 1 বাই ই এর ভ্যালুটা তোমরা যখন ক্যালকুলেট করবে, ই এর একটা কনস্ট্যান্ট ভ্যালু আছে, সেটা ক্যালকুলেট করলে পাওয়া যায় অ্যাপ্রক্সিমেটলি 0.693 ইন্টু I0। এইটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি পেলাম? এই যে আমরা একটা কারেন্টের টার্ম পেলাম, এইখানে দেখো খেয়াল করে, কারেন্টটা কিন্তু স্যাচুরেট করে গেছে, কনস্ট্যান্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা গ্রাফ থেকে যেটা পাচ্ছি,
যে বা প্রশ্নে যেটা বলে দিয়েছে প্রথমে কারেন্ট 0 থেকে বাড়ছে, তারপর গিয়ে একটা জায়গায় গিয়ে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। 0 থেকে বাড়তে বাড়তে গিয়ে একটা পার্টিকুলার মোমেন্টে গিয়ে সেখান থেকে আমি যদি বলি টি ইকুয়াল টু টাও টাইমে আমি কারেন্টটার একটা স্যাচুরেটেড ভ্যালু পাচ্ছি। যে ভ্যালুটা কত, যে ভ্যালুটা হচ্ছে 0.693 ইন্টু I0। I0 হচ্ছে একটা ইনিশিয়াল ভ্যালু। আমরা I ইকুয়াল টু 0.693 I0 এই স্যাচুরেটেড ভ্যালুটা পাচ্ছি আফটার টি ইকুয়াল টু টাও টাইম। এবার এই টাওটা কি, টাওয়ের ক্ষেত্রে আমি দুটো এক্সপ্রেশন বলবো, তোমরা একটু এই দুটো এক্সপ্রেশন মনে রাখবে, কারণ টাইম কনস্ট্যান্ট বলা হয় টাওটাকে। এই টাওটাকে বলা হয় টাইম কনস্ট্যান্ট। এই টাইম কনস্ট্যান্ট থেকে অঙ্ক আসে এবং এটা একটা ইম্পর্ট্যান্ট টপিক। টাইম কনস্ট্যান্ট কি হয়, যখন আমরা বলি যে সার্কিটটা এলআর বা ইন্ডাকটিভ রেজিস্টিভ সার্কিট, এলআর সার্কিটের ক্ষেত্রে যে টাইম কনস্ট্যান্ট হয় সেটা হয় L/R। আবার সিআর সার্কিটের ক্ষেত্রে যদি আমরা ক্যাপাসিটিভ রেজিস্টিভ সার্কিট করি তখন দেখব আমাদের যে টাইম কনস্ট্যান্ট হয় সেটা হয় 1/CR। তোমরা এইটুকু টার্ম একটু মনে রেখে দেবে, যাতে কি না এই ধরনের ট্রানজিয়েন্ট রেসপন্স থেকে কোনো রকম অঙ্ক এলে তোমরা এই ফর্মুলাগুলো দিয়ে ডাইরেক্টলি সলভ করতে পারো, কারণ তোমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশনটা এখন নেই সিলেবাসে। তো সেক্ষেত্রে তোমরা যদি এরকমভাবে এই ফর্মুলাগুলোকে, টাইম কনস্ট্যান্টের ফর্মুলাগুলোকে মনে রেখে তোমরা একটা ঘরে এক্সারসাইজ করতে পারো, সেটা হচ্ছে ডাইমেনশনাল অ্যানালাইসিস। কেমন করে, তোমরা যদি ইন্ডাক্টর বা ইন্ডাকটেন্স একে রেজিস্ট্যান্স এই ডাইমেনশন দিয়ে ইন্ডাকটেন্স আর রেজিস্ট্যান্সকে ফান্ডামেন্টাল ইউনিটে কনভার্ট করে তোমরা যদি ডাইমেনশনাল অ্যানালাইসিস করো, তোমরা খেয়াল করে দেখবে এদের ইউনিটটা সেকেন্ডে আসে বা ডাইমেনশন করলে টি আসে। সিমিলারলি তোমরা যদি 1 ক্যাপাসিটার ইন্টু রেজিস্টার, ক্যাপাসিটেন্স ইন্টু রেজিস্ট্যান্স এইটার ডাইমেনশনাল অ্যানালাইসিস করো, তখন দেখবে এইটাও সেকেন্ড দেবে তোমাকে। তোমরা এটা ঘরে হোমওয়ার্ক হিসাবে করতে পারো। বোঝা গেছে? আমরা টাওকে তাহলে কি বললাম, টাইম কনস্ট্যান্ট। তাহলে আমরা পরবর্তী প্রবলেমে মুভ করি। কি বলেছে দেখি। When a 60 millihenry inductor and a resistor are connected in series with an AC voltage source, the voltage leads the current by 60 degree. If the inductor is replaced by a 0.5 microfarad capacitor, আমরা এখানে L বলে দিয়েছে 60 millihenry. When replaced by 0.5 microfarad capacitor, the voltage lags behind the current by 30 degree. What is the frequency of the AC source? আচ্ছা, আমাদের তাহলে গল্পটা কি বলেছে এখানে? আমাদের বলেছে একটা এলআর সার্কিট আমাদের প্রোভাইড করা আছে উইথ অ্যান এসি সোর্স, যার ফ্রিকোয়েন্সি আমরা ধরে নিই এফ। এটা ধরি আমরা ফার্স্ট কেস। সেকেন্ড কেসে কি বলেছে, এই সার্কিটটাকে চেঞ্জ করে এখানে এল এর জায়গায় একটা সি দেওয়া হয়েছে, মানে আমাদের সার্কিটটা গিয়ে কি দাঁড়ালো, সিআর সার্কিট হয়ে গেল, যেখানে ফ্রিকোয়েন্সিও এফ। এটুকু বুঝতে পারা গেছে? তাহলে আমরা সবাই জানি এলআর সার্কিটে ইএমএফ বা ভোল্টেজ কারেন্টকে লিড করে। সেটা কত বলেছে এখানে, সেটা 60 ডিগ্রি বলে দিয়েছে। আর সিআর সার্কিটের ক্ষেত্রে ভোল্টেজ কারেন্টকে ল্যাগ করে, সেটা কত বলেছে, 30 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে আমরা কেমন করে সলভ করব এবার? খুব ইজি, আমরা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলের হেল্প নেব। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল কেমন করে হবে, এটা ফাই হবে ফেজ ডিফারেন্স, যে বেসটা হবে আর এবং পারপেন্ডিকুলারটা হবে রিয়াক্টেন্স। এটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। এবার তাহলে আমরা ট্যান ফাই কি লিখতে পারি, ট্যান ফাই লিখতে পারি
পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেস। যখন আমি কেস 1 কনসিডার করব, কেস 1 কনসিডার করার সময় আমাদের ফাইটা ফাই 1 হয়ে যাবে এবং রিয়াক্টেন্সটা ইন্ডাকটিভ রিয়াক্টেন্স হয়ে যাবে, আর যেমন সেরকমই থাকবে। তাহলে ইন্ডাকটিভ রিয়াক্টেন্স আমরা কি জানি, ওমেগা এল হয়, যেখানে ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই আর। দিস ইজ আওয়ার ফার্স্ট ইকুয়েশন। কেস নাম্বার 2, আমরা শুধু এলকে সি করে দেওয়া হয়েছে, তাহলে ফেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং রিয়াক্টেন্সটা ক্যাপাসিটিভ হয়ে যাচ্ছে, আর কিন্তু সেম থাকছে। এবার ক্যাপাসিটিভ রিয়াক্টেন্স আমরা কি জানি, এটা হয় 1/ωc ডিভাইডেড বাই আর, যেটা হচ্ছে কিনা 1/ωcr। দ্যাট ইজ ইকুয়েশন 2। এটুকু বুঝতে পারা গেছে তো? আচ্ছা, এবার আমরা ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করব। কি হয় দেখি, tan phi 2 ডিভাইডেড বাই tan phi 1 কি হচ্ছে 1/ωcr ডিভাইডেড বাই, মানে ওমেগা এল বাই আর হবে এখানে। দিস ইজ মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনটা আমি ডট হিসাবে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে, নাহলে এক্সের সাথে গুলিয়ে যেতে পারে। ওকে, আরটা উপরে উঠে যাবে, আর বাই ওমেগা সি আর ইন্টু ওমেগা এল, আর আর ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি দাঁড়ালো 1/ω² LC। tan phi 2 বাই tan phi 1 ইকুয়ালস টু 1/ω² LC হলো। এবার আমরা tan phi 2টা কত জানি, phi 2 ইজ 30 ডিগ্রি এবং phi 1 ইজ 60 ডিগ্রি। আমরা পুট করে দিই, tan 30 ডিগ্রি ডিভাইডেড বাই tan 60 ডিগ্রি ইকুয়ালস টু 1/ω² LC। tan 30 মানে আমরা সবাই জানি 1/√3 এবং tan 60 হচ্ছে শুধু √3। এইটাকে সলিউশন করলে আমরা পাবো 1/3। তাহলে আমরা কি পাচ্ছি, এরপরে আমরা পাচ্ছি, আচ্ছা এই দুটো ইকুয়েশন এই মুহূর্তে আমার লাগছে না, এই দুটো মুছে দিই আমি। আমরা পাচ্ছি 1/ω² LC ইকুয়ালস টু 1/3, যেটা কিনা ω² LC ইকুয়াল টু 3। অতএব ω² ইকুয়াল টু 3/LC। এবার আমাদের দেখি LC কি বলা হয়েছে। LC আমাদের বলা হয়েছে L ইজ 60 মিলিহেনরি। 60 মিলিহেনরি মানে 60 ইন্টু 10⁻³ হেনরি ইন্টু 0.5 মাইক্রোফ্যারাড, 0.5 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড হবে। এটুকু ঠিক আছে। এরপর কি হবে, 3 ডিভাইডেড বাই 60 ইন্টু 10⁻³ 0.5 মানে হাফ, আর 1/2 মানে 2 ইন্টু 10⁻⁻6 পড়ে রইল। আমরা এই 0.5টাকে যেহেতু হাফ লিখতে পারি, তাহলে 1/1/2 এই ফ্র্যাকশানটা হয় 2, তাই আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। এবার 3 ইন্টু 2 6, এটাকে আমরা 60 দিয়ে কাটলে কি হয় 10 হয়। তাহলে আমরা ইন্ডাইসিসের রুল কি পাচ্ছি, 1/10⁻³ -3 -6 +1। তাহলে কি পাচ্ছি আমরা, এটা তা আমরা পাচ্ছি 10⁻⁻8। 10⁻⁻8 মানে ω² ইকুয়ালস টু 10⁻8 পাচ্ছি আমরা। তাহলে আমরা যদি স্কোয়ার রুট করি বোথ সাইড, কি পাবো 10⁻4 পাবো।
ওমেগা কি বলেছিলাম? ওমেগা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। এবার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সির সাথে লিনিয়ার ফ্রিকোয়েন্সির কী ফর্মুলা? ওমেগা ইকুয়াল টু 2 পাই ইন্টু লিনিয়ার ফ্রিকোয়েন্সি হয়। এই ফর্মুলাটা আমরা এবার কাজে লাগাবো। তাহলে 2 পাই এফ ইকুয়ালস টু 10⁴ হবে এবং এফ ইকুয়ালস টু হবে 10⁴ ডিভাইডেড বাই 2 পাই হার্টস। দিস ইজ আওয়ার রিকোয়ার্ড ফ্রিকোয়েন্সি। সেটা কোনটা আসছে? সেটা আসছে আমাদের অপশন এ। আশা করি বুঝতে পারা গেছে অঙ্কটা। আমাদের নেক্সট প্রবলেম সেটা কি বলেছে? প্যারালাল প্লেট ক্যাপাসিটার ইন সিরিজ উইথ এ রেজিস্ট্যান্স অফ 100 ওহম and an inductor of 20 millihenry and an AC voltage source of variable frequency shows resonance frequency of 1250 by pi hertz. If this capacitor is charged by a DC voltage source to a voltage 25 volt, what amount of charge will be stored in each plate? ওকে, তাহলে আমাদের কি বলেছে? আমাদের বলেছে একটা ক্যাপাসিটার আছে যেটা কিনা একটা রেজিস্ট্যান্স আর একটা ইন্ডাক্টরের সঙ্গে সিরিজে আছে। খুব সিম্পল কথায় আমাদের একটা এলসিআর সার্কিট দিয়ে দিয়েছে। এল সি আর সার্কিট বলে দেওয়া আছে, যার একটা এসি সোর্সও আছে। এল সি আর এবং এসি সোর্সটার ফ্রিকোয়েন্সি আমি বা এক্সপ্রেশন ধরে নিই V0 সাইন ওমেগা টি। এই এসি সার্কিটটা বলে দিয়েছে যে রেজোনেন্সে আছে বা অ্যাট দ্য টাইম অফ রেজোনেন্স। তাহলে আমরা রেজোনেন্স থেকে কি জানি? আমরা জানি ইম্পিডেন্স কি হয়। এলসিআর সার্কিটের ইম্পিডেন্স হয় √R² প্লাস ওমেগা এল মাইনাস ওমেগা সি হোল স্কোয়ার। এটা আমাদের ইম্পিডেন্স হয়। পিক কারেন্ট কি হয়? পিক কারেন্ট হয় পিক ভোল্টেজ ডিভাইডেড বাই ইম্পিডেন্স, মানে পিক ভোল্টেজ ডিভাইডেড বাই R² ওমেগা এল মাইনাস ওমেগা সি এর হোল স্কোয়ার। অ্যাট দ্য টাইম অফ রেজোনেন্স কী হয়? অ্যাট দ্য টাইম অফ রেজোনেন্স হয় আইটা ম্যাক্সিমাম হয়ে যায়। যে পিক কারেন্টটা হয়, কারেন্টের পিকটা সেটা ম্যাক্সিমাম হয়ে যায়। এবং আই কখন ম্যাক্সিমাম হবে? যখন এই ডিনোমিনেটরটা মিনিমাম হবে। সেটা যেহেতু আর একটা স্কোয়ার্ড কোয়ান্টিটি, এর পক্ষে কখনোই নেগেটিভ হওয়া সম্ভব নয়। আর একটা সার্কিটের রেজিস্ট্যান্স কখনো 0 হতে পারে না। তাই আমার মানে বাধ্য এই কোয়ান্টিটিটা 0 হতে। ওমেগা এল মাইনাস 1/ωc যে হোল স্কোয়ার বা ওমেগা এল মাইনাস 1/ωc, এই কোয়ান্টিটিটাকে আমাদের 0 করতে হবে। তবে গিয়ে এই নিচের পোর্শনটা মিনিমাম আসবে এবং আইটা ম্যাক্সিমাম আসবে। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি? কারেন্ট, পিক কারেন্ট পাচ্ছি হচ্ছে V0/R। অর্থাৎ এখান থেকে কি পাচ্ছি? সার্কিটটা পিওরলি রেজিস্টিভ হয়ে যাচ্ছে। কখন? অ্যাট দ্য টাইম অফ রেজোনেন্স। এখান থেকে আমরা কি পাচ্ছি? এইটাকে 0 করার পরে ওমেগা এল মাইনাস 1/ωc ইকুয়াল টু 0, যেখান থেকে আমরা পাচ্ছি ওমেগা² ইকুয়াল টু 1/LC এবং ওমেগা ইকুয়াল টু √LC। এইখান থেকে আমরা রেজোনেন্সের ফ্রিকোয়েন্সিটা পেয়ে যাচ্ছি, যেটা কিনা শুধু এল এবং সি এর ওপর ডিপেন্ডেন্ট। আমাদের এখানে রেজোনেন্সের ফ্রিকোয়েন্সি বলে দেওয়া আছে এবং ইন্ডাক্টারের ভ্যালু বলে দেওয়া আছে। খুব সহজেই আমরা এখান থেকে সি এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে আমরা বের করে নিই। ওমেগা ইকুয়াল টু 1/√LC হচ্ছে এবং ওমেগা মানে লিনিয়ার ফ্রিকোয়েন্সির সঙ্গে যে আমাদের রিলেশনটা আছে সেটা হচ্ছে 2πf/LC। বোথ সাইড যদি আমরা হোল স্কোয়ার করে দিই এখন, তাহলে 4π²f² ইকুয়াল টু 1/LC হচ্ছে। এখান থেকে সি এর ভ্যালু কী পাওয়া যাচ্ছে? 1/4π²f²L। এটা আমরা সি এর ভ্যালু পাচ্ছি। আমাদের কি বলে দিয়েছে? এফ বলে দিয়েছে হচ্ছে 1250/π হার্টস এবং এল বলে দিয়েছে হচ্ছে 20 মিলিহেনরি, যেটা কিনা 20 × 10³ হেনরি। এইটা আমাদের বলে দেওয়া আছে। তাহলে আমাদের সি কী বেরোবে? সি বেরোবে 1/4π² ইন্টু f², মানে 1250/π ইন্টু 1250/π।
ইন্টু এল, মানে 20 ইন্টু 10⁻³ দেখো পাই স্কোয়ার পাই পাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবং তোমরা যদি এই ফ্যাক্টরটাকে মাল্টিপ্লাই করো যে রিমেনিং ফ্যাক্টরটা এবং সেটাকে যদি ইনভার্স করে দাও, তাহলে আমরা সি এর ভ্যালু পাবো 8 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড, অর্থাৎ 8 মাইক্রোফ্যারাড। আমরা ক্যাপাসিটেন্সের ভ্যালুটা পেয়ে গেলাম বা ক্যাপাসিটারের ভ্যালুটা পেয়ে গেলাম এখান থেকে। এবার দেখো আমাদের প্রশ্নে কি বলেছে, আমাদের প্রশ্নে বলেছে যে ক্যাপাসিটরটা ইউজ করা হয়েছে তার টাইপটা বলে দিয়েছে, সেটা একটা কি, সেটা একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটার। ঠিক আছে, যার দুটো প্লেটের মধ্যে প্লাস কিউ আর মাইনাস কিউ চার্জ আছে, এবং এই ক্যাপাসিটারটাকে একটা ভোল্টেজ দিয়ে চার্জ করা হয়েছে, দ্যাট ইজ 25 ভোল্ট, ভি ইকুয়াল টু 25 ভোল্ট। আর ক্যাপাসিট্যান্স আমরা জেনেছি এটা 8 মাইক্রোফ্যারাড। খুব সহজেই আমরা বেসিক যে প্যারালাল প্লেটের ক্যাপাসিটারের ফর্মুলা বা এমনি যে ক্যাপাসিটারের ফর্মুলা পাই আমরা কিউ ইকুয়াল টু সিভি, সেখান থেকে আমরা কিউ এর ভ্যালুটা বের করতে পারবো। তাহলে কত বেরোবে, সি আমরা জানি 8 মাইক্রোফ্যারাড, মানে 8 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড ইন্টু 25 ভোল্ট, তাহলে 8 25 200 হয়। আমরা এটা অলমোস্ট পাবো হচ্ছে 6, মানে হচ্ছে এদিকে আমরা পাবো 0.2 ইন্টু 10⁻³ অর্থাৎ 0.2 মিলিকুলম, এটা কুলম, মানে 0.2 মিলিকুলম আমাদের অ্যান্সার হবে। আশা করি পুরো প্রবলেমটা বুঝতে পারা গেছে।